ঢাকার কার্যালয় স্থাপনের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘ মানবাধিকার সংস্থার মধ্যে সম্প্রতি 3 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত ধন্যবাদ টিটো ভাই। আমি মনে করি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, যে এই যে তারা যে একটা এরকম জাতিসংঘ তারা যে একটা কার্যালয় এখানে স্থাপন করতে যাবে, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলা শুরু করেছে ইতিমধ্যে, এবং তারা এর মধ্যে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন, এবং রাইটলি সো। এবং আমরা দেখেছি যে এই সংস্থাটি তারা আমাদের দেশটার জাতীয় নিরাপত্তাকেও কিন্তু হুমকির মাঝে ফেলে দিতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেখানে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে, যেখানে আমাদের সেনাবাহিনী তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই জায়গাটাতে, তারা যাতে অস্থিরতা দমনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখছেন। এখন যদি আপনার এই জাতিসংঘের যে কার্যালয় এটা যদি স্থাপন করা হয়, তাদের কিন্তু প্রথম কন্ডিশনই হচ্ছে যে সেই পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে সেনাবাহিনীকে সরিয়ে নিতে হবে। তা আপনি যখন ওখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেবেন, তখনই কিন্তু সেখানে অরাজকতা বা যে বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছেন তাদের যে কার্যক্রম উৎপাত, এগুলো আশঙ্কাজনক হারে বেড়ে যাবে, এবং এটা আমাদের জাতীয় নিরাপত্তাটাকে কিন্তু হুমকির মুখে ফেলবে। এবং আরেকটা তথ্য আমি আপনাকে দিতে চাই টিটো ভাই, যে বর্তমানে বিশ্বের মাত্র 16টি দেশে কিন্তু এই সংস্থাটির কার্যালয় রয়েছে। এই দেশগুলোর নাম কি আমি একটু আপনাকে পড়ে শোনাই। কম্বোডিয়া, সুদান, ইয়েমেন, কলম্বিয়া, গুয়েতেমালা, হন্ডুরাস, লাইবেরিয়া, মেক্সিকো, নাইজার, তিউনিসিয়া, ফিলিস্তিন, সিরিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের বেশিরভাগই যুদ্ধ কবলিত যে দেশগুলো রয়েছে এবং যেখানে সন্ত্রাসবাদে তারা পর্যদুস্ত বলা হয়, তো আমাদের অবস্থা কি এদের মতো? তা তো না। তাহলে আমাদের দেশে কেন এই ধরনের একটা কার্যালয় দিতে হচ্ছে, তাই না? এটা কিন্তু প্রথম প্রশ্ন, মৌলিক প্রশ্ন একটা, যে কেন আমাদেরকে দিতে হবে? আমরা তো ওই দেশগুলোর মতো অবস্থায় নাই। এবং আরেকটা বিষয়, যে দক্ষিণ এশিয়ার কিন্তু অনেক দেশই আপনার এই ওএইচসিআর এর অফিস যেটা, সেটা কিন্তু খোলার প্রস্তাব যে তারা দিয়েছে, সেই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে। এবং এক্ষেত্রে উদাহরণ হচ্ছে আপনার শ্রীলঙ্কা এবং নেপাল, সেখানেও কিন্তু এই কার্যালয় খোলার জন্য চাপ দেওয়া হয়েছিল, এবং নানা চাপে সত্ত্বেও কিন্তু তারা এই মানবাধিকার কমিশনের যে কান্ট্রি অফিস সেটা তাদের ওখানে খুলতে দেয়নি। এ থেকে কিন্তু শ্রীলঙ্কা বা নেপালের মানুষের যে দেশপ্রেম সেটা কিন্তু ফুটে উঠেছে। এখন ঢাকায় যদি কার্যালয় করা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে শ্রীলঙ্কা বা নেপাল বা আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছেন, তারা কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়ে যাবে, এবং তারাও কিন্তু বাংলাদেশ সরকারের উপর একটি চাপ তৈরি করবে। এখন এই যে আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্রগুলো, যারা এ ধরনের একটা কার্যালয় করতে দেয়নি, আমাদের তো তাদের থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে তারা যেহেতু দেয়নি, নিশ্চয়ই কিছু তাদের আঞ্চলিক অখণ্ডতা বা সার্বভৌমত্ব বা সবকিছু বিবেচনা করেই তারা ওই সিদ্ধান্তটা নিয়েছে যেখানে এই কার্যালয় দেওয়া যাবে না। তো তারা যেহেতু দেয়নি, আমরা কেন দিতে যাচ্ছি? আমরা তো ওই যে 16টি যুদ্ধ বিধ্বস্ত বা সন্ত্রাসবাদে পর্যদস্ত দেশ রয়েছে তাদের কাতারে আমরা নেই, তাহলে কেন আমাদেরকে এই ধরনের একটা কার্যালয়ের অনুমতি দিতে হবে? এবং আরেকটা বিষয় টিটো ভাই, যে এই ইউএন এর যে মানবাধিকার অফিসগুলো, এগুলো প্রায় কিন্তু আপনি দেখবেন যে পশ্চিমা দেশের, যেমন ধরেন আপনার ইউনাইটেড স্টেটস বা ইউ, এদের যে আপনার যে রাজনৈতিক এজেন্ডা গুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা প্রচার করে। এবং ইরাক যুদ্ধ বা সিরিয়া যুদ্ধ, এগুলোতে কিন্তু ইউএন সবসময় যে পশ্চিমা দেশগুলোর পক্ষে কিন্তু আপনি দেখেছেন যে ছিল। এবং আমরা ফিলিস্তিনেও কিন্তু দেখেছি যে ইসরায়েলি যে গণহত্যা হচ্ছে, সে বিষয়ে কিন্তু ইউএন কিন্তু একটা নীরব দর্শকের ভূমিকা রাখছে। তো আমরা তাহলে কেন তাদেরকে আমাদের এখানে কার্যালয় করতে দিব? এবং আপনি জানেন যে চীনে যে নির্যাতিত যে উইঘুরের যে মুসলিম অধিকার অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদের তথ্য কিন্তু চীন সরকারের কাছে পাচার করে জাতিসংঘের মানবাধিকার অফিস, এই অভিযোগ কিন্তু আছে। তো এখন আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, তো এই যে উইঘুরের যে মুসলিম, তাদের উপরে যে নির্মমতা চালানো হলো, এবং এর পেছনে যে এই ইউএন মানবাধিকার অফিস যে ভূমিকা রেখেছে, এটা জানা সত্ত্বেও আমি মুসলমান হয়ে আমি কি করে এ ধরনের একটা বিষয় অ্যালাউ করতে পারি আমার দেশে, তাই না? এবং আপনি এটা করা মানে কি হচ্ছে, যে যাদেরকে আমরা বলছি যে আমাদের দেশের যারা মুসলিম জনগোষ্ঠী রয়েছেন, আপনি তাদের সেন্টিমেন্টকে কিন্তু তোয়াক্কা করছেন, বা তাদের উপরে কিন্তু আপনি একটা বিষয় আরোপিত করে দেওয়ার চেষ্টা করছেন, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটা কিন্তু দেশকে একটা সংঘাতের দিকে, একটা অনিবার্য সংঘাতের দিকে ঠেলে এক্স্যাক্টলি। দেবে। এবং আমি এখানে একটু অ্যাড করি সাকিব, এনায়েতুল্লাহ আব্বাসী গতকালকে এই বিষয়টা নিয়ে কথা বলেছে, এবং আমি রাইটলি বলতে, আমি মানে কিছু কিছু ব্যাপারে আমার আপত্তি আছে, কিন্তু এই জাতিসংঘর ব্যাপারে রাইটলি উনি বলেছেন।
একদম সঠিক কথাটি উনি বলেছেন, এবং আমার কাছে মনে হয় যে এটি একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, একদম 100%। আমি অবাক হয়ে যাই, ইলিয়াসের মতো একজন ইনফ্লুয়েন্সার সে এটার পক্ষে কি করে বলে। আমি সত্যি অবাক। এ তো সবসময় হুজুরদের পক্ষেই কথা বলে, এ তো সবসময় ইসলাম বলে একদম মানে ইসলামের ঝান্ডা ধরে সে থাকে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম সে এখানে এটার পক্ষে কি করে বললো, আমার মাথায় ঢুকলো না ভাই। আমি সাকিব, আপনি জানেন আমার ব্যাকগ্রাউন্ড, আমি মানবাধিকার রিপোর্ট করেছি, আমি জাতিসংঘের মানবাধিকার কমিশনে আমরা রিপোর্ট করতাম এক সময়, আমি অ্যামনেস্টিতে যখন রিপোর্ট করতাম। এখন আমি বলতেছি যে এটা বাংলাদেশের জন্য একটা ষড়যন্ত্র, ট্রাস্ট মি। এবং এটা অবশ্যই রাইটলি বলেছে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, এইটা এখানে 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 করা যাবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউনূস সাহেবকে এটা বুঝতে হবে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের দুইজন উপদেষ্টা আছেন যারা এটি ইউনূস সাহেবকে ঘাড়ের উপর বন্দুক রেখে করেছে। এবং আরেকটা বিষয় যেটা ভাই, আমি বা আপনি, আমরা যে ধরনের দেশে বসবাস করি, আপনি কানাডায় বসবাস করেন, আমি আমেরিকায় বসবাস করি, তো এই দেশের যে বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা দুটো কিন্তু ভিন্ন। যেমন ধরেন আমার এই দেশের আমেরিকার বাস্তবতাটা কি, যে এখানে সমকামীদের অধিকার নিয়ে কথা হয়, আমি সমকামীদের বিরুদ্ধে এখানে কথা বলতে পারবো না, এটাই এই দেশের বাস্তবতা। যেহেতু আমি এই দেশে থাকছি, বসবাস করছি, এই দেশের আমি নাগরিক, তা আমি সেহেতু স্বাভাবিকভাবেই আমি এটার বিরুদ্ধে কথা বলতে পারবো না, যেহেতু আমার এই দেশের সরকারই এটা নিয়ে তারা এদের অধিকারের পক্ষে কথা বলে, অতএব এটার বিরুদ্ধে আমার বলার বাস্তবতা নেই। কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো ভিন্ন। বাংলাদেশে আপনি তো কোনোভাবেই এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আপনি এই সমকামী বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে, আপনি তাদের সুযোগ সুবিধার জন্য কাজ করতে পারেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। এখন এই বাংলাদেশে যাকে পাঠানো হচ্ছে এই ইউএন এর অফিসটার দায়িত্বে, তার নাম হচ্ছে রিচার্ড হাওয়ার্ড, এবং তিনি একজন সমকামী ব্যক্তি, এবং তিনি তার পার্টনারকে নিয়ে এখানে আসছেন। এটা হচ্ছে আপনার বাংলাদেশি মানুষের উপরে চপে টাকা, যে তোমরা সমকামীদের বিরুদ্ধে তো কথা বলো, তো দেখো এই সমকামী রিচার্ড হাওয়ার্ডকেই আমরা পাঠাচ্ছি ইউএন এর অফিসটার ইনচার্জ হিসেবে, এবং তার সাথে তার যে পার্টনার এখানে আসতেছে। তো আমি মনে করি কি, এটা আসলে জাস্ট বাংলাদেশের প্রতি একটা ইনসাল্ট করা হচ্ছে, এবং আমাদের যে বাংলাদেশের যে মুসলিম মানুষের যে সেন্টিমেন্ট বা ইমোশনস, সেটাকে নিয়ে খেলা করা হচ্ছে। তো এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। আর এই যে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতির একটা বিবাদের জায়গা করে ফেলছে ডক্টর ইউনূস বাংলাদেশকে এই অফিসটি খোলার অনুমতি দেওয়ার মাধ্যমে, এটা কি আমরা এখনো রিয়েলাইজ করতে পারছি না? তো আমি মনে করি যে দিস ইজ এ ওয়েক আপ কল। আমাদের যারা দেশের প্রত্যেকটি যারা মানুষ রয়েছেন তাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এই অফিসটা দেওয়া মানেই হচ্ছে আপনি পাহাড়ে, পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছেন, যাদেরকে এখনো পর্যন্ত কন্ট্রোলে রাখতে পেরেছে আমাদের সেনাবাহিনীগণ থেকে সরিয়ে দেওয়া মানেই হচ্ছে আপনি পাহাড়টাকে অস্থিতিশীল করে ফেললেন, পার্বত্য চট্টগ্রামকে আপনি অস্থিতিশীল করে ফেললেন। তো এই ইউএন এর অফিস দেওয়ার মাধ্যমে আপনি একদিকে যেমন আমাদের দেশের মুসলিম জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে আপনি মানে হিমিলিয়েট করছেন, সমকামী একজনকে এটার দায়িত্ব দিয়ে ইনচার্জ হিসেবে এনে, আরেকদিক দিয়ে আপনি আমাদের নিরাপত্তাটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেটা বললাম আর কি, যে পৃথিবীর মাত্র 16টি দেশে এই সংস্থাটির কার্যালয় রয়েছে, এবং ওই 16টি দেশই হচ্ছে যুদ্ধ কবলিত বা সন্ত্রাসবাদে পর্যদুস্ত দেশ। আমাদের দেশের অবস্থা এখনো ওই পর্যায়ে যায়নি। সবচেয়ে বড় কথা, আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি যদি বলেন শ্রীলঙ্কা বা নেপাল, তারা এত চাপ সত্ত্বেও কিন্তু তাদের দেশে এই অফিস খুলতে দেয়নি। আমার দেশে কি এমন বাস্তবতা হলো যে অফিস আমাকে খুলতে দিতে হবে? তো সেজন্য আমি মনে করি যে যারা এই অফিসটি স্থাপনের পক্ষে কাজ করছেন বা মতামত দিচ্ছেন, তারা আমাদের দেশের শত্রু, জাতির শত্রু, এবং আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে, এবং এর বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে।